আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের থেকে কয়েকটা কমন প্রশ্ন আমি পাচ্ছি। তার ভিতরে খুব টপ নচ একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া বুটেক্স ভার্সেস সিকে রুয়েট কোথায় পড়া বেটার হবে? তোমাদের এই সমস্ত প্রশ্ন যা যা তুমি বুটেক্স নিয়ে বা কম্প্যারিজন করে বুটেক্স সম্পর্কে জানতে চাও সবগুলা কালেক্ট করছি একজন বড় ভাই হিসেবে এবং একজন বুটেক্সিয়ান হিসেবে। তোমাদেরকে একদম রিয়েল কথাবার্তাগুলো বলার চেষ্টা করব, যেই কথাগুলো হয়তো তোমাকে কেউ বলবে না বা যেই এক্সপিরিয়েন্সগুলো হয়তো তোমাকে কেউ শেয়ার করবে না। তুমি যদি বুটেক্স নিয়ে ইউটিউবে সার্চ দাও, 10টা ভিডিও আসলে তার ভিতরে 6 থেকে 7টা তুমি মিল্টন ভাইয়ারই পাবা। মিল্টন ভাইয়া ফার্স্ট ইয়ারে থাকতে বুটেক্স নিয়ে কিছু ভিডিওস বানিয়েছিল, সেকেন্ড ইয়ারে থাকতে কিছু ভিডিওস বানিয়েছিল, থার্ড ইয়ারে থাকতে কিছু বানাইছে। এখন আমার 4th ইয়ার চলে, আমি ফাইনাল ইয়ারে আর মাত্র 3 মাস মতো দূরে আসি পাস করে বের হয়ে যেতে। অলরেডি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করে ফেলছি, জব এনভায়রনমেন্ট দেখে ফেলছি, বিভিন্ন জব এক্সপিরিয়েন্স, কোম্পানির টপ লিডারদের সাথে কথা বলা, কোম্পানির সিইও লেভেলের মানুষদের সাথে বসে বসে কথা বলা, অনেক কিছুর এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে। ইন ফিউচার আমি এইদিকে ক্যারিয়ারে কতটা যাব সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। সো এই ভিডিওটা একটা ব্রড ভিডিও, যেখানে তুমি বুটেক্স নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমার পার্সপেক্টিভ থেকে দেখতে পাবা। বুটেক্স নিয়ে তুমি যদি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করো, তার পার্সপেক্টিভ খুবই নগণ্য, সীমিত, খুব কম জানে। সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট, সে মোটামুটি আরেকটু বেশি জানে, থার্ড ইয়ারে আরেকটু বেশি জানে, ফোর্থ ইয়ারে এসে টোটাল একটা ভালো ক্লিয়ারিটি আসে। যারা জব হোল্ডার তাদের কাছে বুটেক্স অন্য এক ধরনের। যারা অলরেডি বুটেক্স ইয়ার একদম প্রথম দিককার ব্যাচ, দেখো তোমরা মেবি 51তম ব্যাচ, আমি 46তম ব্যাচ, যারা 1, 2, 3, 5, 6 বা 20, 25, 30তম ব্যাচ, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে এখন লিডার, টপ ইন্ডাস্ট্রির মালিক, তাদের বুটেক্স নিয়ে অ্যান্ড টেক্সটাইল ক্যারিয়ার নিয়ে পার্সপেক্টিভ পুরাই আলাদা। তো ডিফারেন্ট টাইপের মানুষের কাছে তুমি বুটেক্স নিয়ে শুনলে ডিফারেন্ট টাইপের মতামত পাবা। বাট অ্যাজ এ 4th ইয়ার স্টুডেন্ট এবং পাশ করে বের হয়ে যাব কদিন পরে, এই জায়গা থেকে আমার ভিউজগুলো আমার মনে হয় যে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমার ডিসিশন নিতে হেল্প করবে। প্রথমেই আসি যে একদম স্ট্রেট কাট প্রশ্ন, যে বুটেক্স ভার্সেস সিকে রুয়েট কোথায় পড়া বেটার হবে? তোমাদের মতো এই প্রশ্ন আমার মনেও আসছিল এবং আমি অবভিয়াসলি বুটেক্স চুজ করছি। আমারও সিকিউরিটি অপশন ছিল, বুটেক্স চুজ করছি। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি কি বুটেক্সে পড়েন বলে রিগ্রেট ফিল করেন যে আপনি সিকে রুয়েটে চান্স পেয়েও বুটেক্সে চলে আসছেন, কোনো রিগ্রেট আছে আপনার ভিতরে? আমি যদি এক কথায় উত্তর দিই, উত্তর হচ্ছে না, আমার ভিতরে কোনো রিগ্রেট নাই। দেয়ার আর লটস অফ রিগ্রেটস ইন আওয়ার লাইফ। আমাদের লাইফে বিভিন্ন বিষয় নিয়ে অনেক অনেক রিগ্রেটস থাকে, বাট ওভারঅল এক দাগে তুমি যদি দেখো, বুটেক্সে পড়ি বলে আমার কোনো রিগ্রেট নেই। বুটেক্সের ছোট ছোট অনেক বিষয় নিয়ে আমার অভিযোগ থাকতে পারে, বাট বুটেক্সে পড়ি বলে আমার কোনো রিগ্রেট নাই। যে আপনি বুটেক্সে আসছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে বুটেক্সে না পড়ে কুয়েটে বা রুয়েটে পড়লে বা সাস্টে গেলে ভালো হইতো? না, কখনোই মনে হয়নি। আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই অ্যাম। সো এই জায়গাতে আমার কোনোই রিগ্রেট নাই। তো কোথায় পড়া বেটার হবে, এইটা আমার পার্সপেক্টিভ গেল। এখন যদি তোমাকে আমি সাজেস্ট করি, তাহলে একদম মোটা দাগে কিছু কথা বলবো, একদম ডিটেল কয়েকটা কথা বলবো। দেখো, বুটেক্সের ক্ষেত্রে বুটেক্স যদিও এখানে ডিপার্টমেন্ট আছে, বাট মোটা দাগে বুটেক্স একটাই ডিপার্টমেন্ট। সেটা কি? সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ বুটেক্সে তুমি যেই সাবজেক্টেই পড়াশোনা করো না কেন, তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বের হবা। তুমি যখন বাইরে যাবা, ইন্ডাস্ট্রিতে জব করতে যাবা, অন্য যে কোনো সেক্টরে চাকরি করতে যাবা বা অন্য যে কোনো দিকে সুইচ করবা, তোমাকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাউন্ট করা হবে। অ্যান্ড তুমি প্রায় 75% নলেজ এখানে অর্জন করবা, যেটা বুটেক্সের অন্য যে কোনো ডিপার্টমেন্টের সাথে সেম। অর্থাৎ সব ডিপার্টমেন্টের 75% কোর্সেস অ্যান্ড লেখাপড়া অলমোস্ট সেম। সো তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে তৈরি হবা। বাট তুমি যখন সিকিউরিটিতে যাচ্ছ, তখন এখানে সেক্টর অনেক ভাস্ট। তুমি সিভিল আলাদা একটা সেক্টরে যাচ্ছ, মেকানিক্যাল আলাদা একটা সেক্টরে যাচ্ছ, সিএসসি আলাদা একটা সেক্টরে যাচ্ছ, তুমি ট্রিপলি আলাদা একটা সেক্টরে যাচ্ছ। সো ভাস্ট একটা সেক্টর আছে, ভাস্ট সেক্টর। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, যে সিকে রুয়েটে, চুয়েট, রুয়েট, কুয়েট, এগুলাতে তুমি যদি মাদার সাবজেক্ট, পিওর মাদার সাবজেক্ট লাইক হচ্ছে সিএসসিতে চান্স পাও, তাহলে তুমি বুটেক্সে আইসো না, সিএসসিতে যাও। তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাও, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাও, তুমি যদি এই টাইপের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাও, ঠিক আছে, এই টাইপের পিওর যে সাবজেক্টগুলো আছে, যেগুলো মাদার ইঞ্জিনিয়ারিং, যেইগুলার আলাদা জব সেক্টর আছে, সরকারি আলাদা জব সেক্টর আছে, বেসরকারি আলাদা জব সেক্টর আছে, যেই জায়গাগুলোতে জাস্ট তুমি রুয়েট, কুয়েট, চুয়েট ব্যাকগ্রাউন্ডের এবং টপ নচ ওই সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে মানে বিভিন্ন জায়গাতে অটোমেটিক অপরচুনিটিস পাবা, সেই জায়গাতে তুমি বুটেক্সে এসো না, তুমি সিকিউরিটিতে মাদার সাবজেক্টগুলোতে থাকো।
বাট তুমি মাদার সাবজেক্ট পাও নাই, তুমি নতুন টাইপের ইটিই পাইছো, তুমি মেগাট্রনিক্স পাইছো, বা তুমি ধরো এরকম পরের দিকে নতুন যে সাবজেক্টগুলো আসছে যেগুলো মার্কেটে রিকগনাইজড না, যেগুলো ওয়েল রেপুটেডেড না, তো ওই টাইপের সাবজেক্টে যখন তুমি আসো, অর্থাৎ প্রথম 4-5 র্যাঙ্ক বাদে অন্য যে সাবজেক্টগুলোতে আসো, ওই সাবজেক্টগুলো যদি তোমার আসে, ডেফিনেটলি তুমি টেক্সটাইল সেক্টরে আসতে পারো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসতে পারো, বিকজ অ্যাজ এ সেক্টর টেক্সটাইল ইজ অনেক ভাস্ট। বাট তুমি যদি রেপুটেশনের দিক দিয়ে দেখো, রেপুটেশনের দিক দিয়ে টেক্সটাইলের থেকে কিন্তু তোমার সিএসসি, মেকানিক্যাল, সিভিল, সিএসসি এগুলো অনেক আগে। ইভেন এটা তুমি কেমনে বুঝতে পারবা, তুমি যদি কুয়েটে যাও, কুয়েটে এরকম 10 থেকে 12টা যে সাবজেক্টগুলো আছে তার ভিতরে টেক্সটাইলের র্যাঙ্ক কত? টেক্সটাইলের র্যাঙ্ক কিন্তু অনেক পরে, 9-10-এর দিকে, 11-র দিকে, একদম শেষের দিকে। তাহলে চিন্তা করতে হবে যে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে র্যাঙ্কের ব্যাপারটা বা টেক্সটাইল সেক্টরের র্যাঙ্কের ব্যাপারটা নর্মালি ওই মাদার সেক্টরগুলো থেকে অনেকটা পরে। সো তুমি যদি ওখানে মাদার সাবজেক্ট পাও, ডেফিনেটলি গো ফর ইট, তুমি লাইফে বেটার কিছু পাবা। অ্যান্ড তোমরা এখন বিভিন্ন মানুষজন এই মোমেন্টে দাঁড়ায়, তুমি বলবা ভাই আমার অমুক প্যাশন, তমুক প্যাশন, এই সমস্যা, সেই সমস্যা, এইটা সেটা। বাট আমি তোমাকে একটা জিনিস বলবো যে তুমি তোমার নিজের প্যাশনটা খোঁজার চেষ্টা করো, রিভিউ করো, অ্যানালাইসিস করো, তার উপর ডিপেন্ড করে ডিসিশন নাও। অবভিয়াসলি তুমি তোমার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট সব অ্যানালাইসিস করেই ডিসিশন নিবা। বাট একটা জিনিস, তুমি ফার্স্ট ইয়ারে নিজের যে ক্যারিয়ার প্ল্যান করবা, সেকেন্ড ইয়ারে যে দেখবা তার 50% বাদ হয়ে গেছে, নতুন 50% অ্যাড হয়েছে। থার্ড ইয়ারে যে দেখবা তুমি একদম পুরাই 75% চেঞ্জ করে ফেলছো। ফোর্থ ইয়ারে যে দেখবা যে তুমি ফার্স্ট ইয়ারে যা প্ল্যান্স করছিলা তার 5 থেকে 10% আছে, বাকি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো তুমি যাই এখন চিন্তা করো না কেন, এটা কোনো অ্যাবসুলেট কিছু না। সময়ের সাথে সাথে অ্যাডাপ্টেশন, অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু চেঞ্জ হবে, অনেক দিকে তুমি চিন্তা করা শুরু করবে, অনেক অপরচুনিটিস তোমার খুলবে, নতুন নতুন পথ আসবে, অনেক অপরচুনিটিস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো সেই সমস্ত জায়গাগুলোতে দাঁড়িয়ে তুমি এই যে এখন ডিসিশন নিচ্ছ, অনেক কিছু অ্যাবসুলেট চিন্তা করতেছো, এত অ্যাবসুলেট যাওয়ার চিন্তার দরকার নাই। প্যাশন ট্যাশন অনেক গভীর কথাবার্তাতে একদম ডিপলি ফোকাস করে একটা জায়গাতে রিজিড হওয়ার দরকার নেই। তুমি এখন অ্যানালাইসিস করো, তোমার জন্য বেস্ট যেটা হয়, তোমার কাছে মনে হয় সেটা নিয়ে আগাও, পরে অ্যাডজাস্ট করতে পারবা, তুমি পরে অ্যাডজাস্ট করতে পারবা। তো এখন তাহলে মোটা দাগে যদি বলি, বুটেক্স অথবা সিকিউরিট, এই জায়গাতে কোনটা বেটার হবে? বুটেক্সও বেটার হবে, সিকিউরিটিও বেটার হবে। আমি প্রেফার করবো সিকিউরিটিতে তুমি যদি মাদার প্রথম 4-5টা সাবজেক্ট পাও, তুমি বুটেক্সে এসো না, ঢাকার বাইরে থাকলেও ওই মাদার সাবজেক্টে যাও। বাট তুমি যদি মাদার সাবজেক্টগুলো না পাও, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই ফর বুটেক্স, রিগ্রেট করবে না কখনো। মেয়েদের জন্য সেম, আরও বেশি বলবো মেয়েদের জন্য, বিশেষ করে তুমি হচ্ছে যে বুটেক্সের চেয়ে তুমি রুয়েট, কুয়েট, চুয়েট এগুলাতে পড়ো, এটার কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সি অনেক বেশি। সো সমাজে ওই অ্যাকসেপ্টেন্সি যে জায়গাটা, তুমি ওখান থেকে ইঞ্জিনিয়ারিং কত সিজি নিয়ে পাশ করে বের হইছো, এর চেয়েও বড় কথা তুমি ওখান থেকে পাশ করছো। তো সেই জায়গাতে বুটেক্সের চেয়ে সিকিউরিটের নামের সাথে যে অ্যাকসেপ্টেন্সি, এটা কিন্তু বেশি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলতে 4টাকেই ধরা হয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঠিক আছে? বুটেক্সের নাম, এমআইএসটির নাম, আইইউটির নাম, অনেক ক্ষেত্রে মানুষজন জানে না যে তাদের অবস্থান কোথায়, তারা আসলে কি পড়ায়। সো এই 4টাকে যেহেতু ধরা হয়, ওই জায়গায় অ্যাকসেপ্টেন্সিটা বেশি। সো তোমার যদি স্পেসিফিকভাবে কোনো আলাদা প্যাশন বা নিড বা এটার প্রতি ফ্যাসিনেশন না থাকে, তাহলে ডেফিনেটলি গো ফর সিকিউরিট। মেয়েদের ক্ষেত্রে আরও বিশেষ করে বলবো। বুটেক্সে যে কোনো নাই তা কিন্তু না, বুটেক্সে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে। বুটেক্সের মেয়েরা অনেক ভালো করতেছে, সব জায়গাতে তারা এক্সিলেন্ট পারফর্ম করতেছে। বুটেক্স থেকে অন্য লাইনে শিফটের দিকেও আমার নিজের ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র সবাইকে দেখছি অনেক ভালো করতে। তো সব জায়গাতেই 2টা ক্লাব থাকে, এটা একটু মাথায় রাখবা যে তুমি যে কোনো জায়গাতে ভর্তি হওয়ার সময়, ধরো বুটেক্সেই ভর্তি হয়েছে 600 জন স্টুডেন্ট, বা তোমার ব্যাচে 640 জন মতো স্টুডেন্ট হয়তো ভর্তি হবে। এই 600 জনের ভিতরে 2টা ক্লাব তৈরি হবে, একটা হচ্ছে 95% ক্লাব আর একটা হচ্ছে 5% ক্লাব। মানে 600 জনের ভিতরে 50 জন এমন তৈরি হবে যারা একদম টপ নচ পিপল, যারা হাই কোয়ালিফাইড পিপল। এই 50 জনের ভিতরে দেখা যাবে যে 10 জন রেজাল্টে টপ নচ, 10 জন এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিতে টপ নচ, 10 জন স্পোর্টসে টপ নচ, 10 জন হচ্ছে স্পিকিংয়ে টপ নচ, 10 জন ডিবেটে টপ নচ। তো এরকম 50 জন একটা ক্লাব থাকে যারা আসলে এক্সিলেন্ট পারফর্মার হয়। ওই এক্সিলেন্ট পারফর্মার তারা সব জায়গাতে বেস্টটা গেইন করে আসে, তারা গেইনার। আর বাকি দেখা যাচ্ছে যে 550 জন এভারেজ। তো তুমি যেখানেই যাও, তুমি সিকিউরিট যাও, বুটেক্সে আসো, যেখানেই যাও, তুমি যদি টপ 5%-এ না আসতে পারো, তাহলে তুমি সব জায়গাতে স্ট্রাগল করবা, একদম জেনুইনলি বলতেছি। তুমি বুটেক্সে গেলেও স্ট্রাগল করবা, তুমি সিকিউরিটি গেলেও স্ট্রাগল করবা, বুয়েটে গেলেও স্ট্রাগল করবা।
বুয়েটে গেলেও তোমার ওর ভিতরে মনে হবে যে আমি কোথায় আসলাম, আমি এদের সাথে পারবো না। কারণ টপ নচ পিপলগুলো তোমাকে সব জায়গায় আউটপ্লে করে যাবে, সব জায়গায়। তো তোমার ভিতরে যদি ওই মাইন্ডসেট থাকে যে যেখানে আমি যাই আমি নিজেকে গড়বো, তৈরি করবো, আই উইল বি দ্য টপ 5%, দেন তুমি যে কোনো জায়গাতেই ভালো করতে পারবো, সে বুটেক্সে বলো, সিকিউরিটিতে বলো। ওকে, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এবার আসো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে যে ডিপার্টমেন্ট রিভিউ দেন ভাইয়া, কোন ডিপার্টমেন্ট আগে রাখবো, বুটেক্সের ডিপার্টমেন্টগুলো কোনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। আমি আগেই বলছি বুটেক্সের এখানে যদি টোটাল 10টা বা 11টা ডিপার্টমেন্ট আছে, এখন একটা নতুন ডিপার্টমেন্ট খুলছে, আমাদের 10টা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি জানি, আমাদের সময় থেকে সবসময় 10টা ছিল। এর 75% সিলেবাস অলমোস্ট সবার সেম, অলমোস্ট সবার সেম। তুমি যদি কারিকুলাম দেখো 75% সিলেবাস সবার সেম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা সব সেম কোর্স পড়ি, থার্ড ইয়ারেও আমরা সেম কোর্স পড়ি। থার্ড ইয়ারের শেষে 3-2 থেকে কোর্স আলাদা হওয়া শুরু হয়, 3-2, 4-1, 4-2, লাস্টের 3টা সেমিস্টারে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কোর্স শুরু হয়। সো তার আগ পর্যন্ত কোর্স যেহেতু সবারই অলমোস্ট সেম, তোমার বেসিক নলেজ বেসিক নলেজ 75% সবারই সেম টেক্সটাইল সম্পর্কে। বাকি কিছু কিছু বিষয় অ্যাডভান্স নলেজ কেউ জানে। যেমন ধরো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়ি, ফলে আমার বিজনেস অ্যান্ড ম্যানেজারিয়াল যেই নলেজ এগুলো একটু অন্যদের চেয়ে বেশি বাড়ছে। যে ফেব্রিকে পড়ে তার কাপড় সম্পর্কে নলেজ বেশি বাড়ছে, যে অ্যাপারেলে পড়ে তার অ্যাপারেল সম্পর্কে নলেজ বেশি বাড়ছে। 25% নলেজের ডিফারেন্স থাকে। তো এই ক্ষেত্রে আমি তোমাকে একদম ডিপার্টমেন্টের অনেস্ট রিভিউ দিই। অনেস্ট রিভিউ হচ্ছে এই 10টা ডিপার্টমেন্টের 10টা যে কোনোটাতে পড়ো, তুমি যে কোনোটাতে জব সুইচ করতে পারবা। ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন ডিপার্টমেন্টে পড়ছো, এখান থেকে তুমি যে কোনো দিকে যাইতে পারবা ইচ্ছা মতো। তুমি ম্যানেজমেন্টে পড়ছো, তুমি ডাইস অ্যান্ড কেমিক্যাল রিলেটেড ফিল্ডে জব করতে পারো, তুমি ওয়েট প্রসেস রিলেটেড ফিল্ডে জব করতে পারো, তুমি প্রিন্টিংয়ে জব করতে পারো, তুমি যে কোনো দিকে জব করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো দিকে যাইতে পারবা। সো তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি যেটা পাও সেটাই নিয়ে নাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বিলিভ মি, এখানে তেমন কোনোই পার্থক্য আসে না। তবে হ্যাঁ, তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাও, বুটেক্সের এই যে 10টা ডিপার্টমেন্ট, এই 10টা ডিপার্টমেন্ট বুটেক্সের ক্রিয়েট করা। ইন্ডাস্ট্রিতে গেলে মোস্টলি তারা 4টা ডিপার্টমেন্ট চিনে। 4টা ডিপার্টমেন্ট চিনে, কোন 4টা? মোস্টলি তারা প্রথম এই 4টা ডিপার্টমেন্ট চিনে। প্রথম হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন মানে হচ্ছে সুতা, সুতা। তো সুতা তৈরির যত ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ফেব্রিক, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কাপড়, তো কাপড় তৈরির যত ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ওয়েট প্রসেস, ওয়েট প্রসেস মেইনলি রং নিয়ে কাজ করে, তো রং রিলেটেড যত ইঞ্জিনিয়ারিং সেটা। আর এই জায়গাতে অ্যাপারেল মানে হচ্ছে গার্মেন্টস, মানে আমরা যে পোশাকগুলা তৈরি করি, কাপড় আর পোশাক কিন্তু সেম না। কাপড় মানে হচ্ছে ধরো তুমি গেঞ্জির কাপড়, এটা এক ধরনের কাপড়, প্যান্টের কাপড়, ডেনিম এক ধরনের কাপড়, বিভিন্ন টাইপের কাপড় আছে, সেই কাপড় তৈরির ইঞ্জিনিয়ারিং, এটাকে বলা হচ্ছে ফেব্রিক। আর অ্যাপারেল মানে হচ্ছে পোশাক, মানে কাপড় থেকে তুমি পোশাকে যখন কনভার্ট করবা সেলাই করে বিভিন্ন ডিজাইনের, যেমন ধরো আমি গায়ে যেটা পরে আছি এটা একটা ডিজাইনের পোশাক, তাই না? তো এইটার কিন্তু একটা পোশাক তৈরির মেকানিজম আছে, সেই মেকানিজম হচ্ছে অ্যাপারেল। তো মেইনলি তোমার কোম্পানিগুলা বা ইন্ডাস্ট্রি এই 4টা ডিপার্টমেন্ট সম্পর্কেই জানে। এখন স্বাভাবিকভাবেই যেহেতু তারা 4টা ডিপার্টমেন্ট সম্পর্কে জানে, তুমি যখনই ওখানে যে অ্যাপ্রোচ করবা, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো, তুমি যখনই এই 4টার নাম বলবা সাথে সাথে উনি বুঝতে পারবে, অ্যান্ড সাথে সাথে তোমাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিবে। বাট তুমি যদি বলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এটা তো নাম শুনি না আগে, আচ্ছা এখানে কি পড়ানো হয়, এই টাইপের জিনিস জিজ্ঞেস করতে পারে। তোমাকে যদি বলে যে তোমার হচ্ছে ডিসি, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুটেক্সে ডাইস অ্যান্ড কেমিক্যাল সাবজেক্ট আছে, আচ্ছা তার মানে তোমাদের ওখানে স্পেশালাইজডভাবে ডাইস অ্যান্ড কেমিক্যাল, অর্থাৎ ওই জায়গাগুলোতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটা স্বীকৃত না, এক্সট্রাভাবে চিন্তা করতে হয়। তো তারা এই 4টার প্রেফার বেশি করে। সো তুমি যদি এই 4টা পাও নিয়ে নিতে পারো, এই 4টা পাও নিয়ে নিতে পারো, এতে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু আসবে। বাট এই টোটাল 10টা সাবজেক্টেরই তুমি কি করবা, কারিকুলাম অ্যানালাইসিস করবা, যে 10টা সাবজেক্টে কোথায় কি কি পড়ানো হয়। কারিকুলাম অ্যানালাইসিস করলে তোমার লং টার্ম ভিশনের সাথে ওই কারিকুলাম যদি অ্যালাইন করে তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেমন ধরো আমি এখন 4th ইয়ারে এসে এডটেক ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি একটা ভালো গেইনার হিসেবে একটা ভালো লেভেল পর্যন্ত চলে আসছি, সো এই জায়গাতে আমি এখন যেই পরিমাণ স্যালারি পার মান্থ নিজে তৈরি করি, মানে স্যালারি বলা যায় না, রেভিনিউ জেনারেট করি নিজে, যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান, যেই পরিমাণ রেভিনিউ জেনারেট করি, তো তার 10/1 কিন্তু আমি যে পাবো না, মানে আমি যদি এখন যে জবে ঢুকি 10/1 আমি পাবো না। সত্যি কথা, একদম জেনুইনলি বলতেছি। মানে ধরো যে আমি যদি এভারেজ 2 লাখ রেভিনিউ করি,
পার মান্থ ওখানে আমার 20,000 হয়তো দিবে। সো 20,000 ইজ ভেরি লেস অ্যামাউন্ট। সো আমার জন্য এটা হবে না। দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমার পার ডেতে 20,000 রেভিনিউ জেনারেট হয়। সো সেই জায়গাতে আমি যদি এখন যে ওই জায়গাতে জব নেওয়া করি, মানে ইনিশিয়াল স্যালারি যেটা আছে ওইটাতে আমি ট্রাই করি, আমার জন্য এটা হবে না। তো দেখা যায় কি, আমি যখন ফার্স্ট ইয়ারে সাবজেক্ট চুজ করছি তখন আমি একটা জিনিস চিন্তা করে সিলেক্ট করছিলাম। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিয়েছিলাম, আমার পজিশন ভালো ছিল, পজিশন ছিল 478। তো 478-এ শুধুমাত্র আমাদের ওয়েট প্রসেসটা শেষ হয়ে গেছিলো, বাকি আমি এই তিনটা যে কোনোটা নিতে পারতাম, যে কোনো সাবজেক্ট নিতে পারতাম, ওয়েট প্রসেস বাদে সবই অ্যাভেলেবেল ছিল। তো 478-এ আমি টিএম নিছি। কেন টিএম নিছি? আমি টিএমে আমার আইডি হচ্ছে 2, মানে আমার আগে আরেকজন নিছিল 363 সিরিয়ালে, তা আমার আইডি 2। এখন আমি এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে এখানকার যেই বিজনেসের যেই ইকোনমিক্স বা বিজনেস ম্যানেজমেন্টের যত কোর্স আছে এই কোর্সের সিলেবাস দেখে আমার পছন্দ হয়েছিল। অ্যান্ড বিলিভ মি, আমি এখন যেহেতু আর ইন্ডাস্ট্রিতে যাব না জব করতে এবং আমার মোটামুটি এটা ফিক্স, আমি এখন যখন নিজে একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছি, তাদের সাথে কোলাবোরেশন করতেছি, ওই বিজনেস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে প্রোডাকশনের যে ব্যাপারগুলা, প্রত্যেকটা নলেজ, তারপর হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত থিওরিটিক্যাল জিনিসপত্র পড়ছি, প্রত্যেকটা নলেজ আমার নিজের বিজনেসে, আমার নিজের এইসব এরিয়াগুলোতে কাজে দিচ্ছে। সো আমার লং টার্ম যে ক্যারিয়ার ভিশন, আমার নিজের যে বেসিক টাইপ, সেটার সাথে জিনিসটা অ্যালাইন করছে, ওই কোর্সেসগুলো অ্যালাইন করছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই জিনিসটা নিয়ে সামনে আগাইতে পারতেছি। সো তুমি যদি তোমার নিজস্ব প্যাশন, ওই ফিল্ডের জায়গাটা, ওই নিজের ভিতরের ওই স্ট্রেংথ উইকনেসের জায়গাটা তার সাথে অ্যালাইন করে এই কোর্সেসগুলো দেখো, তাহলে হবে কি যে তুমি লং টার্মে যখন ডিসিশন অ্যাডাপ্ট করবা, তোমার জন্য অনেক বড় একটা সুযোগ আসবে। যেমন ধরো তুমি এখন থেকে কেমিস্ট্রি লাভার, তো কেমিস্ট্রি রিলেটেড কোর্স সবচেয়ে বেশি পড়ানো হয় ডায়াস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে। তাহলে তুমি যদি এই দুইটার সাথে অ্যালাইন করো, ইন ফিউচার তুমি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করো, মাস্টার্স করো, পিএইচডি করো, কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল নিয়ে অনেক হাই লেভেলে কিছু করতে চাও, তোমার যদি কেমিক্যাল বিজনেসের তোমার থাকে, মিশন থাকে, সেই জিনিসপত্রের জন্য তোমার এই জায়গার নলেজগুলো অনেক হেল্প করবে। তুমি ধরো এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে অনেক বেশি ফোকাস, বা প্রোডাকশনে ফোকাস, তো তুমি আইপিতে যাও, ইএসসিতে যাও, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি রিভিউ পড়ো, সেই রিভিউগুলো দেখে তোমার নিজস্ব যে একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে নিজেকে নিয়ে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে মিলাও অ্যান্ড দেন ফার্দার মুভ করার চেষ্টা করো। ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। এটা অনেক বেশি হেল্পফুল হবে। জাস্ট তোমাকে আগাতে হবে, সেই হিসাব করে আগাতে হবে। সো আমি এই জায়গাতে বলবো, তোমাকে যদি আমি ডিপার্টমেন্ট রিভিউ করতে বলি, এর ভিতর থেকে যে কোনো একটা নিয়ে নাও, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিয়ে নাও, তুমি যে কোনো দিকে সুইচ করতে পারবা। এবং তোমার যদি সুযোগ থাকে তোমার নিজের স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে এর ভিতর থেকে একটাকে অ্যালাইন করে বের করা, তাহলে সেটা অ্যালাইন করো। যদি সেটা না পারো, তাহলে বুটেক্সে একটা জেনারেল র্যাঙ্ক সিরিয়াল আছে, ওই সিরিয়ালে যেটা পাবা সেটাই নিয়ে নাও, ঠকবা না। চেষ্টা করবা যে যদি কিছু না বুঝে নাও, তাহলে এই প্রথম 4টার একটা নিতে। এতে কি হবে, তুমি যখন ইন্ডাস্ট্রিতে যাবা তখন একটা আলাদা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা। বুঝতে পারছো? আশা করি টোটাল এই জিনিসটা তোমাকে খুলে বলতে পারছি। এই 10টা ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি বিভিন্ন জায়গাতে রিভিউ পেয়ে যাবা, কোনটায় কি করে না করে, একদম ব্রড রিভিউ বুটেক্সিয়ানরা লিখে রাখছে। সো ওইগুলো আমি একদম ডিটেল বললাম না, ওগুলা তুমি একা একা পড়ে নিতে পারবা। আমি তোমাকে কি ফ্যাক্টরগুলো বললাম, যার উপর ডিপেন্ড করে তুমি নিজে রিসার্চ করে অ্যানালাইসিস করে সামনে আগাইতে পারবা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমাদের পরের কোশ্চেনে যাই, সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। টেক্সটাইলের ভবিষ্যৎ কি? অনেক বেশি কোশ্চেন আসতেছে। বুটেক্স থেকে ক্যারিয়ার অপরচুনিটিস হচ্ছে খুবই ভাস্ট। কেন? খেয়াল করো, বাংলাদেশে তুমি যদি দেখো এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস আছে বাংলাদেশের, সেখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে টেক্সটাইল। এবং বাংলাদেশে 5,000-এর উপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। সো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এত মানুষ কাজ করে, তাদের ভিতরে এত ইঞ্জিনিয়ার লাগে। সেই জায়গাতে তুমি দেখা যাচ্ছে যে বুটেক্স থেকে পড়াশোনা করলে টেক্সটাইল ফিল্ডে চাকরি পাবা, অনায়াসে চাকরি পাবা। এবং একটা কথা বলা হয়, বুটেক্সে যারা পড়াশোনা করে তাদের চাকরির অভাব হয় না। তোমার যদি সকালে চাকরি চলে যায়, তুমি সন্ধ্যা হইতে নতুন চাকরি ম্যানেজ করে ফেলতে পারবা তোমার বুটেক্সের যে ক্যারিয়ার লিঙ্ক সেটা ব্যবহার করে, বুটেক্সিয়ানদের লিঙ্ক ব্যবহার করে সকালে চাকরি গেলে সন্ধ্যা পর্যন্ত তুমি চাকরি ম্যানেজ করে ফেলতে পারবা। বা
মানে এটা তো মিথ, মানে এভাবে বলা হয় আর কি। তো তুমি চাকরি গেলে কোনো মাস বসে থাকবে না, ওই মাসের ভিতরেই তুমি ম্যানেজ করে ফেলতে পারবে, তুমি একটা না একটা চাকরি পেয়ে যাবা। বাট চাকরি যেটা পাবা, এই চাকরিটা কতটা কোয়ালিটিফুল সেটা একটা ব্যাপার। খেয়াল করো, তুমি চিন্তা করো, এইটা ধরো একটা ট্রেন, এইটা হচ্ছে একটা ট্রেন। এখন বলো তো, এই ট্রেনের ভিতরে লোকাল প্যাসেঞ্জার থাকে কিনা? থাকে। এই ট্রেনের ভিতরে মিডল ক্লাস প্যাসেঞ্জার থাকে কিনা? থাকে। এই ট্রেনের ভিতর ভিআইপি প্যাসেঞ্জার থাকে কিনা? থাকে। এই ট্রেনের ভিতর কেবিনেট থাকে কিনা? থাকে। তো এই একটা ট্রেন, এটা হচ্ছে ধরো তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বুটেক্স ধরে নাও। এখন তুমি এই ট্রেনে চড়ে ফেলছো যখন তুমি বুটেক্সে ভর্তি হয়ে যাবা। এখন তুমি এই ট্রেনের ভিতরে বাদাম বিক্রি করবা, নাকি এই ট্রেনের ভিতরে ভিআইপি ক্লাসে যাবা, নাকি মিডল ক্লাস প্যাসেঞ্জার হবা? এটা ডিপেন্ড করবে তোমার কোয়ালিটির উপর। 5 বছর 7 বছর ধরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, এখনো 30, 35, 40 হাজার টাকা বেতনে চাকরি করে, এরকম বুটেক্সিয়ানও আছে। আবার 5-7 বছরের ব্যবধানে এখন তারা 2 লাখ 2.5 লাখ পার মান্থ স্যালারি তুলে, এরকম বুটেক্সিয়ানও আছে। আবার 10-15 বছরের ব্যবধানে কোম্পানির মালিক হয়ে গেছে, এখন 10 লাখের উপরে পার মান্থ ইনকাম করে। 20-25 বছরের ব্যবধানে নিজে কোম্পানির মালিক, এরকম অনেক অনেক বুটেক্সিয়ান আছে, অ্যান্ড দে আর দ্য মার্কেট লিডার। তাহলে ডিপেন্ড করতেছে যে তোমার কোয়ালিটি কতটা, সেটার উপর ডিপেন্ড করে তুমি এই ইন্ডাস্ট্রি থেকে অনেক টাকা ইনকাম করতে পারো, আবার এই ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে তুমি একদম বাদাম বিক্রেতা হয়ে সারা জীবন থাকতে পারো, ডিপেন্ড করে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 10টা ডিপার্টমেন্ট আছে, এই 10টা ডিপার্টমেন্ট কিন্তু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে খোলা। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে কাপড় তৈরি হয়, সুতা তৈরি হয়, রং নিয়ে কাজ হয়, পোশাক তৈরি হয়, ম্যানেজমেন্টে লোক লাগে, প্রোডাকশনে লোক লাগে, হাই প্রোডাকশনের জন্য ডিজাইনে লোক লাগে, এনভায়রনমেন্ট সায়েন্স মানে ইটিপি প্ল্যান্টে লোক লাগে, তারপরে মেশিনারিজ ঠিক করতে লোক লাগে, ডায়াস অ্যান্ড কেমিক্যাল লাগে, সবগুলো আলাদা আলাদা একটা ইন্ডাস্ট্রির সেক্টর। তো তুমি যদি একটা সিম্পল চিন্তা করো যে একটা ইন্ডাস্ট্রিতে ধরো হচ্ছে কাপড় তুমি বানানো শুরু করলা, বুঝতে পারছো? একটা ইন্ডাস্ট্রিতে ধরো এই পয়েন্টে কাপড় বানানো শুরু করলা, তো কাপড় বানানো শুরু করে একদম র ম্যাটেরিয়াল থেকে একটা ফাইনাল প্রোডাক্ট আসা পর্যন্ত একটা সাইকেল আছে। তো এই সাইকেলের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ হয়। তো তুমি এই ডিপার্টমেন্টের কোনো একটা অংশে কাজ করবা, ফলে এখানে এত পরিমাণ কাজের অপরচুনিটিস, কোনো একটা সিঙ্গেল ছোট্ট সেগমেন্ট নিয়ে তুমি যখন কাজ করবো, ওটাতে যখন তুমি মাস্টারি করবা, ওইটাতে মাস্টারি করে তুমি অনেক দূর যাইতে পারবা ক্যারিয়ারে। বাট এই মাস্টারি করতে সময় লাগে, তুমি দ্রুত শিখতে পারবা না। এখানে তুমি ইনিশিয়ালি হয়তো 20K স্যালারি দিয়ে ঢুকবা, 2 বছর থেকে 3 বছর কাজ করার পর অনেক বেশি এক্সপিরিয়েন্স হবা, তারপরে তুমি 60K প্লাস স্যালারি পাবা। এরপরে 5 থেকে 7 বছর কাজ করার পর তুমি দেখা যাচ্ছে যে 1 লাখ প্লাস স্যালারি তুলতেছো, বা দেখা যাচ্ছে কোম্পানির মালিক লেভেলে চলে গেছো, বা আরো বেশি স্যালারি তুলতেছো। ডিপেন্ড করে তুমি কত দ্রুত শিখতেছো, অ্যাডাপ্ট করতেছো, এবং কত দ্রুত তুমি ওই জিনিসপত্রগুলো ব্যবহার করে অনেক দূর পর্যন্ত গেছো তার উপর। সো এটা কমপ্লিটলি তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে। টেক্সটাইলের ভবিষ্যৎ কি, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। মাথায় রাখবা, টেক্সটাইলের ভবিষ্যৎ হচ্ছে, তুমি যদি খেয়াল করো, ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে 20 লাখ মানুষ কাজ করে, ধরে নিলাম 20 লাখ মানুষ কাজ করে। এর ভিতরে বুটেক্সের ইঞ্জিনিয়ার কতজন? তোমাকে একটা রাফ ক্যালকুলেশন দেখাই। বুটেক্সে আগে ধরো এখনো পর্যন্ত 50টা ব্যাচ বুটেক্সে অ্যাভেলেবল। তো মোটামুটি 2011-12 দিকে আমাদের বুটেক্স ইউনিভার্সিটি হয়েছে। 11-12 আগ পর্যন্ত, মানে 11-12 আগ পর্যন্ত মানে হচ্ছে দেখা যাচ্ছে 50 ব্যাচের মধ্যে এদিকে 15টা ব্যাচ তুমি যদি বাদ দাও, এই 15টা ব্যাচের আগ পর্যন্ত বাকি যে 35টা ব্যাচ, এখানে সিট ছিল 120 করে বা 100-120 করে। তো এখানে ধরে নাও যদি 120 করে সিট হয়, এখানে ওভারঅল 3,500 মতো স্টুডেন্ট বের হয়েছে, 3,500 মতো স্টুডেন্ট বের হয়েছে। আর বাকি যে 15টা ব্যাচ, এখানে তুমি যদি 600 করে স্টুডেন্ট নাও, তাহলে এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট স্টুডেন্ট বের হয়েছে। ধরে নিলাম এখানে আরো 5,000 স্টুডেন্ট বের হয়েছে। তো এই যে টোটাল 5,000 এবং 3,500, ওভারঅল 8,000 বা 9,000 বুটেক্সিয়ান যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে মার্কেটে বের হয়েছে। এবার বলো, এই 8,000-9,000 এর ভিতরে মার্কেট লিডার কয়জন? তুমি যদি টপ মার্কেট লিডারের কথা বলো, 200 জন আছে যারা বুটেক্সিয়ান এবং টপ মার্কেট লিডার, 200 জন, অনেক বেশি কিন্তু না, ঠিক আছে? এবার দেখা যাবে কি, টোটাল ইঞ্জিনিয়ারের সংখ্যা তুমি যদি দেখো, এখানে 500 থেকে 1,000 জন ইঞ্জিনিয়ার পাবা, 500 থেকে 1,000 জন ইঞ্জিনিয়ার পাবা যারা মার্কেটের টপ ইঞ্জিনিয়ার এবং ম্যানেজারিয়াল লেভেলের টপ পজিশনে আছে। বাকি এই 8,000-এর ভিতরে দেখা যাচ্ছে যে 8,000-এর ভিতরে কিন্তু অ্যাটলিস্ট 25%ও যদি টেক্সটাইলে মানে স্টিল এক্সিস্ট করে, তাও কিন্তু 3,000
বা 2,500 3,000, তাহলে এখানে আমরা সব মিলে 1200-1300 বুটেক্সিয়ান পাইলাম যারা মার্কেটে আছে। আরও অনেক বুটেক্সিয়ান আছে যারা কিন্তু নর্মাল কাজ করতেছে, নর্মাল কাজ করতেছে। এখন তারপরেও কিন্তু 2,500-3,000 স্টুডেন্ট যারা বুটেক্স থেকে বের হয়ে এই জব সেক্টরে আছে, এদের কিন্তু বিরাট একটা নেটওয়ার্ক। এবার দেখো 20 লাখ মানুষ কাজ করতেছে, তার ভিতরে মাত্র 3-4 হাজার বুটেক্সিয়ান কাজ করে। তাহলে বাকি যারা এই 20 লাখ, এরা কারা? দেখো এই বাকি 20 লাখের ভিতরে বিদেশি ফরেনাররা আছে, নর্মাল প্রাইভেট ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার আছে। এছাড়াও দেখা যাচ্ছে কি যে গার্মেন্ট সেক্টর বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির 95% মানুষজন হচ্ছে বাংলাদেশের দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত বা ওয়ার্কার লেভেলের মানুষ। বেশিরভাগই গার্মেন্টসে মহিলারা কাজ করে, পুরুষেরাও কাজ করে, বাট তারা একদম ওয়ার্কার লেভেলের মানুষ। তো বাংলাদেশের দারিদ্রতা যেহেতু অনেক নিম্ন লেভেলে এবং বাংলাদেশে হিউজ পরিমাণ বেকারত্ব, মহিলারা এখানে গার্মেন্টস শিল্পে চাকরি বাকরি করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। তো এই দারিদ্র সীমার এই যে ব্যাপারটা, এটা মোটামুটি ধরে নাও আরও 30-40-50 বছরে বাংলাদেশ থেকে যাবে না, কারণ বাংলাদেশের জনসংখ্যা হিউজ। আর যদি 40-50 বছরে না যায়, আরও 40-50 বছরে না যায়, তাহলে বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সিস্ট করবে। কারণ লো কস্ট লেবারে যদি প্রোডাকশন করা যায়, তাহলে বিদেশিরা সেই দেশে এসেই প্রোডাকশনটা করে যেই দেশে লো কস্ট লেবার পাওয়া যায়। তো এখানে টেক্সটাইলের ভবিষ্যৎ কি? বাংলাদেশে যতদিন লো কস্ট লেবার পাওয়া যাবে, ততদিন বাংলাদেশ থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কখনোই মুভ করবে না, এবং এখানে তোমার ভবিষ্যৎ আছে। 2 নম্বর কথা, সারা পৃথিবীতে পোশাকের ডিমান্ড আছে। সো পোশাক তো উৎপাদন লাগবেই। তো যেই জায়গাতে পোশাক উৎপাদন ইজি হবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেদিকে মুভ করবে। এটা হচ্ছে একদম কমন কথা। তো তুমি যদি বুটেক্সে পড়াশোনা করে টেক্সটাইলে মাস্টারি করতে পারো, অ্যান্ড দেন তোমার যদি এরকম হয় যে টেক্সটাইলেই তুমি জব করবা, তাহলে যেই দেশে টেক্সটাইল ভালো করতেছে তুমি সেই দেশে মুভ করবা, তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেই দেশে যে চাকরি করবা। যদি ভারতে মুভ করে ভারতে যে চাকরি করবা, পাকিস্তানে মুভ করলে পাকিস্তানে যে চাকরি করবা, যেই দেশে মুভ করবে সেই দেশে যে তুমি চাকরি করবা, এটাই হচ্ছে মেইন কথা। তো টেক্সটাইলের ভবিষ্যৎ অবশ্যই আছে। বাট হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি টেক্সটাইলে জব করলে আমার সোশ্যাল রিকগনিশন কেমন? ডেফিনেটলি তুমি যদি সিএসসিতে চাকরি করো, গুগল মাইক্রোসফটে যাও, সেখানে যে সোশ্যাল রিকগনিশন পাবা, তুমি জারাতে জব করে তুমি হচ্ছে যে অন্যান্য যে সমস্ত টপ ব্র্যান্ড যেগুলো আছে কাপড়ের, সেগুলোতে জব করে ওই লেভেলে সোশ্যাল রিকগনিশন পাবা না। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ওদের একটা লেভেলই আলাদা। তো সেই ক্ষেত্রে টেক্সটাইলের সোশ্যাল রিকগনিশন একটু হলেও কম। তো এই ব্যাপারটা মাথায় রেখেই তোমার এই জায়গাতে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে চিন্তা করা উচিত। আরও অনেক কথা বলা যায়, বাট ভিডিও বেশি লেন্দি করবো না, এইটুকুই জাস্ট আমার পক্ষ থেকে তোমার জন্য মেসেজ। পরে আসো জব রিয়েলিটি ব্যাপারটা কি? বুটেক্সে থেকে পাশ করে তুমি যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ঢুকবা, তখন এখানে একটা জব রিয়েলিটি আছে। জব রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন ইয়ার্ন সেক্টরে যে চাকরি করবা, এখানে তোমার জব এনভায়রনমেন্ট একরকম। তুমি যখন ওয়েট প্রসেসে চাকরি করবা, তুমি যখন ডাইংয়ে চাকরি করবা, ঠিক আছে, এখানে তোমার জব এনভায়রনমেন্ট একরকম। তুমি যখন অ্যাপারেলে যে কোনো একটা মার্চেন্ডাইজিংয়ে জব করবা, তখন জব এনভায়রনমেন্ট একরকম। তো কখনো অনেক হাই টেম্পারেচার জব হইতে পারে, তোমার এসির ভিতরে কুল জব হইতে পারে। ইন্ডাস্ট্রির কালচার এরকম হইতে পারে যে টোটাল ইন্ডাস্ট্রি যেহেতু প্রোডাকশনের উপর চলে, কেউ তোমাকে, আমি নিজে দেখছি কিছুদিন, আমি তো ট্রেনিং করলাম, 15-20 দিন মতো টানা ইন্ডাস্ট্রিতে ছিলাম। সো দেখছি এক খুব বড় অফিসার 1 লাখের উপরে বেতন পায়, অন্য হচ্ছে তার আন্ডারে যারা সাবঅর্ডিনেট আছে, লাইন ম্যানেজার, তাদের কাছে কাজ দিতে পারে নাই, অফিসের ভিতরে গালাগালি শুরু করতেছে, মানে খুবই বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি করতেছে। অ্যান্ড পাশেই তার হচ্ছে মহিলা কলিগ আছে, তাদের সামনেই করতেছে। বিকজ ওই অর্ডারগুলো যদি টাইম মতো না দিতে পারে, তাহলে ফরেনাররা তাকে যে অর্ডার দিছে সেইটা টাইম মতো যাবে না, আর টাইম মতো না গেলে তার চাকরি যাবে, বা অনেক ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো টাইম লাইন মেনটেন করে কাজটা মেনটেন করানো প্রয়োজন। আর যেহেতু একদম এটা বেসিক ওয়ার্কার লেভেলের মানুষজন, মানে যারা ওই অশিক্ষিত, বা এভাবে বলাটা ঠিক না, মানে যারা নিম্ন শিক্ষিত বা একটু লেখাপড়া জানে না, সেই টাইপের মানুষজনগুলো এই ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন লেভেলে কাজ করে, তাদেরকে হ্যান্ডেল করতে হয়। তাদেরকে ওইভাবে কথা না বললে হ্যান্ডেল করা যায় না। সো এখানকার জব এনভায়রনমেন্ট যেটা আছে, সেটা তোমার জন্য বেশ কঠিন হবে। অ্যান্ড তুমি যদি চিন্তা করো যে শুধু এই জায়গায় জব এনভায়রনমেন্ট এরকম, ব্যাপারটা এরকম না। টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু টোটালি এই বিষয়ে ফোকাসড, এই জন্য এই ইন্ডাস্ট্রিতে জব এনভায়রনমেন্ট এরকম। তো জব রিয়েলিটি হচ্ছে, তুমি যদি বাংলাদেশে বসে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করতে চাও, তাহলে জব রিয়েলিটি একরকম। বাট জব অপরচুনিটিস কিন্তু শুধুমাত্র এই জব না, তুমি টেক্সটাইলে টিচিং করতে পারো,
তুমি এই সেক্টর শিফট করে অন্য সেক্টরে যাইতে পারো, তুমি বিদেশে যাইতে পারো, তুমি রিসার্চ করতে পারো, অনেক অনেক অপরচুনিটিস আছে যে অপরচুনিটিসগুলো তুমি আনলক করতে পারবা। দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এখানে বুটেক্সিয়ানদের একটা একক আধিপত্য আছে, এই জন্য এটাকে বলছি যে বুটেক্স এগিয়ে। কারণ কি, এর আগেই বলছি বুটেক্সে একটা লম্বা লিঙ্ক আছে। তো তুমি যে কোনো বুটেক্সিয়ানদের সাথে যে বললেই হবে যে আমি বুটেক্সের অত ব্যাস, আমার একটা ব্যবস্থা করেন, তো তার সাথে তুমি কথাবার্তা বললেই দেখবা যে আস্তে 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 তোমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং তুমি একটা ভালো লেভেলের অ্যাডভান্টেজ পাচ্ছ। তো এই জায়গাতে অন্যান্য ইউনিভার্সিটিরা বুটেক্সের এই নেটওয়ার্ক বা লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটাকে বেশ অপছন্দ করে। কারণ হচ্ছে বুটেক্সিয়ানদের জন্য তাদের প্রমোশন অনেক ক্ষেত্রে আটকে যায়, তারা ইন্ডাস্ট্রির টপ পজিশনে যাইতে পারে না, তারা অনেক জানা সত্ত্বেও অনেক উপরের দিকে যাইতে পারে না। বিকজ ইন্ডাস্ট্রিতেও পলিটিক্স আছে, ইন্ডাস্ট্রিতেও এনভায়রনমেন্ট নোংরা আছে, ওখানেও লবিং হয়, লিঙ্ক হয়, জুনিয়র সিনিয়র অনেক কিছু আছে। সো সেখানে যখন তুমি কাজ করবা, ওই এনভায়রনমেন্টে যখন তুমি থাকবা, ওই জায়গাতে বুটেক্সের লিঙ্কের কারণে, বুটেক্সিয়ানরা একটু মেধাবী বলে পরিচিত হওয়ার কারণে ওটা তারা একটা ভালো লেভেলের অ্যাডভান্টেজ পায়। এখন এর মানে এই না যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো ভালো করে না, অবভিয়াসলি ভালো করে, বাট বুটেক্সিয়ানরা এখানে একটু তুমি গেলে বুঝতে পারবা। আমি নিজে যে দেখছি এই জন্য আমি কথাগুলো বললাম ফ্র্যাঙ্কলি। তো জব রিয়েলিটি হচ্ছে পশ জবও আছে, কঠিন জবও আছে, ডিপেন্ড করবে তুমি কোন দিকে যাইতে চাচ্ছ তার উপর। ওকে, পরের টপিকে আসি, এটা হচ্ছে হায়ার এডুকেশন। এই জায়গাতে হচ্ছে কথা কি, হায়ার এডুকেশনের ক্ষেত্রে তুমি বুটেক্স থেকে পাশ করে সব ধরনের টপ ইউনিভার্সিটিতে যাইতে পারবা। বুটেক্স থেকে নাসাতে জব করছে এরকম মানুষজন আছে, ঠিক আছে। বুটেক্স থেকে ইয়েল, প্রিন্সটন এই টাইপের বড় বড় ইউনিভার্সিটিতে যে হচ্ছে যে মাস্টার্স করছে, এমএসসি করছে, এমবিএ করছে, এরকম অহরহ উদাহরণ আছে, ঠিক আছে। ম্যানচেস্টারে গেছে এরকম উদাহরণও আছে। তো আমাদের বর্তমান অনেক টিচারই আছে যারা একদম টপ নচ ইউনিভার্সিটিগুলো থেকে মাস্টার্স পিএইচডি করছে এবং তারা সেই সব জায়গাগুলোতে জব করছে। সো উদাহরণ আছে, কারণ হচ্ছে হায়ার এডুকেশনের সুযোগ আছে। বিশেষ করে বুটেক্স থেকে সবচেয়ে বেশি যাইতে দেখা যায় হচ্ছে জার্মানিতে, বিকজ জার্মানিতে টেক্সটাইল রিলেটেড ফিল্ডগুলোতে তোমার স্কলারশিপ অ্যান্ড অপরচুনিটিস বেশি, ফলে বুটেক্স থেকে জার্মানিতে সবচেয়ে বেশি যাইতে দেখা যায়। বুটেক্সের অ্যালামনাইরা সবচেয়ে বেশি আছে জার্মানিতে, ফলে তুমি লিঙ্কও সবচেয়ে বেশি পাবো জার্মানিতে। অ্যান্ড জার্মানিতে লিঙ্ক বেশি হওয়ার কারণে তুমি জার্মানিতে যাইতে পারবা অ্যান্ড সেখানে যে অনেক অনেক অপরচুনিটিস পাবা। সো জার্মানি এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। তুমি জার্মানি নিয়ে রিসার্চ করতে পারো, জার্মানিতে বুটেক্সের যে সমস্ত অপরচুনিটিসগুলো আছে এগুলো নিয়ে রিসার্চ করতে পারো। এক একটা ইউনিভার্সিটির অ্যালামনাইদের এক একদিকে ঝোঁক থাকে। যেমন ধরো তুমি যদি কুয়েটে যাও, কুয়েটে অ্যালামনাইদের দেখা যাচ্ছে জার্মানির জায়গায় জাপানের দিকে ঝোঁক বেশি, তাদের জাপানের লিঙ্ক বেশি, তারা ইজিলি জাপানে যায়। সেমভাবে বুটেক্সে দেখা যাচ্ছে জার্মানিতে যাই, বুয়েটে তুমি দেখতে যাও, বুয়েটে গেলে দেখবা যে বুয়েটে অ্যালামনাই ইউএসএতে সবচেয়ে বেশি আছে। সো ওই একটা অ্যালামনাই যেই দিকে যায় বা যেদিকে সবচেয়ে বেশি তাদের লিঙ্ক নেটওয়ার্ক, ওই দিকে যাওয়াটা ইজি হয় নেটওয়ার্কের মাধ্যমে। তো এখানে হায়ার এডুকেশনের হিউজ নাম্বার অফ অপরচুনিটিস আছে। বুটেক্সে যে সমস্ত কোর্সগুলো পড়ানো হয় ওই কোর্সগুলো পড়ার পরে তুমি যে কোনো দিকে সুইচ করতে পারবা। বাট অবভিয়াসলি সেখানেও একটা প্রশ্ন সবসময়ই আসে, সেটা হচ্ছে তোমার কোয়ালিটি কতটা ভালো তার উপর। সো কোয়ালিটি ভালো হলে তুমি যাইতে পারতেছো। এবার আসো, তোমাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর একদম জেনারেলাইজড উত্তর দেওয়ার ট্রাই করি। প্রথমেই দেখো, অনেক প্রশ্ন আসছে, আমি দেখছি সবাইকে উত্তর দিতে পারিনি, তার জন্য সরি। বিকজ আমি সারাদিন হচ্ছে আমার পেইড গ্রুপগুলো যেগুলো আছে এবং বিদ্যার্থী আমাদের যেই চ্যাট গ্রুপ আছে সেখানে মেসেজগুলাই রিপ্লাই দিই। তারপরে যারা এনরোলমেন্ট করতেছে, এখনও আমার টোটাল এনরোলমেন্ট প্রসেসটা ম্যানুয়াল, ওদেরকে ধরে ধরে আমার টিম এবং আমি অ্যাড করি, তাদেরকে সাপোর্ট দিই সারাদিন। সো এইগুলো করতে আমার এত ব্যস্ততা যায় যে আমি পার্সোনালি ইনবক্সগুলো চেক করতে পারি না। আমার বিজনেসটা আরেকটু গুছাই ফেলতে পারলে দেন হচ্ছে আমি এইগুলা চেক করতে পারবো ইনশাল্লাহ। সো আমি দেখছি, বাট আমি হচ্ছে অনেক কিছু লিখে বলা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি তোমাদের রিপ্লাই দিতে পারিনি, আমি খুবই সরি। বাট তার ভিতরে কয়েকটা প্রশ্ন, একজনের একটা গোছানো প্রশ্ন পাইলাম, এগুলো আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি। প্রথমে বলছে, দেখো বুটেক্সের ফ্যাকাল্টি এবং অথরিটি কতটা সাপোর্টিভ। খুবই লেজিড একটা প্রশ্ন, এটা যেমন জানতে চাওয়াটা খুবই স্বাভাবিক। বাট এইটুকু আমি বলতে চাই যে শুধু বুটেক্স না, তুমি রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, বুয়েট, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যাবা, সেখানে যে তুমি ফ্যাকাল্টি এবং অথরিটিকে খুব কম সাপোর্টিভ পাবা। শুধু বুটেক্স না, সব কটা ইউনিভার্সিটিতে, বিকজ প্রত্যেকটা জায়গাতে আমাদের ফ্রেন্ড আছে, কুয়েটে আছে, রুয়েটে আছে, সাস্টে আছে, বুয়েটে আছে, তাদের সাথে কথা হয় আমাদের নিয়মিত। আমরা 4-5 বছর ধরে দেখতেছি, করোনার কারণে প্রায় আমরা 5.5 বছর ধরে ঝুলে আসি। তো আমরা দেখতেছি কোথাওই তোমার ফ্যাকাল্টি এবং অথরিটি সাপোর্টিভ না। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম সাপোর্টিভ, অ্যান্ড প্রত্যেকটা জায়গাতে তারা কম মডার্নাইজড, তারা ম্যানুয়াল পদ্ধতি পছন্দ করে। বিকজ তাদের সাথে আমাদের টপ যারা রুল মেকার,
তাদের সাথে আমাদের একটা বয়সের গ্যাপ প্রায় 20-25 বছরের। সো তাদের সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ করে না। অ্যান্ড দেন দেখা যায় যে অথরিটির ক্ষেত্রে জুনিয়র টিচার যখন থাকে, মানুষজন জুনিয়র টিচার থাকা অবস্থায় তারা অনেক সাপোর্টিভ হয়, বাট জুনিয়র থেকে যখন একটু সিনিয়র লেভেল বা ম্যানেজারের লেভেল চলে যায় তখনই তাদের সাপোর্টিভ মন মানসিকতা থাকে না, অ্যান্ড তারা খুব স্ট্রিক্ট, একটু রুড বিহেভ করে, ঝামেলা আছে। তো বুটেক্সেও এই জিনিসটা আছে, সাপোর্টিভ কম পাবে, এবং বুটেক্সের অথরিটি বেশ কি বলবো, এখনও হচ্ছে যে কলেজ মতো প্যাটার্নে চলে। বুটেক্সের ওয়েবসাইট দেখবা খুব বেশি ডেভেলপ না, বুটেক্সের ভর্তি সিস্টেম দেখবা, বুটেক্সের অ্যাডমিশন টেস্টের সিস্টেম দেখবা, সবই খুবই ম্যানুয়াল, এবং তাদের ভিতরে এইগুলো ইমপ্রুভ করার মন মানসিকতা খুব কম। 4 বছর 5 বছর ধরে দেখতেছি তো স্টুডেন্টরা, কারেন্ট স্টুডেন্টরা, অ্যালামনাইরা এত ক্রিটিসিজম করে, এত কিছু বলে, বাট ওই অথরিটি ওই জায়গা থেকে বের হইতে চায় না। এখন যেহেতু চায় না, তুমি বলে কি করবা? সো সাপোর্টিভের জায়গাগুলো থেকে যদি বলি, সাপোর্টিভ কম বাট চালিয়ে নেওয়ার মতো। বাংলাদেশের অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিওতে যাবা, সেখানেও তুমি সিমিলার টাইপেরই জিনিসপত্র পাবা। সো তুমি যদি কম্পেয়ার করো তাহলে সেম, ওভারঅল সবাই সেম। এবার আসো, সিনিয়ররা কেমন? র্যাগিং আছে। র্যাগিং যখন হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল তখন র্যাগিং হালকা পাতলা ছিল, এবং র্যাগিংটা হয় টোটালি হল বেস, মানে হইতে, এখন হয় না, হইতে হচ্ছে টোটালি হল বেস, অর্থাৎ যারা হলে থাকে শুধুমাত্র তারাই গেস্ট রুম, হাবিজাবি এগুলার মোটামুটি শিকার হইতো। তবে খুব বেশি জঘন্য কিছু শুনি নাই। আমি নিজেও হলে থাকছি 2 দিন, ফলে আমি হলে কালচার জানি না। তবে আমার ফ্রেন্ডরা যারা পাইছে এইসব জিনিসপত্রগুলো খুব কম, অনেক বেশি ফ্রিকুয়েন্ট না, খুব কম ছিল, এখন একদমই নাই। আর সিনিয়ররা কেমন? সিনিয়ররা খুব সাপোর্টিভ। বুটেক্সের যে কোনো সিনিয়রের কাছে যে তুমি হেল্প চাইবা, তুমি খুবই আন্তরিকতার সাথে হেল্প পাবা। সে এনিওয়ান যে তোমার সিনিয়র, তার কাছে তুমি যদি হেল্প চাও, তুমি হেল্প পাবাই। 2 ধরনের সিনিয়র আছে ইউনিভার্সিটি লাইফে, আমি জেনারেলাইজডভাবে বলি। এক ধরনের সিনিয়র আছে যারা তুমি জুনিয়র বলে তোমাকে ব্যবহার করতে চাইবে। তুমি যদি বুঝো যে কোনো সিনিয়র তোমার ব্যবহার করতে চাইছে, সেই সমস্ত সিনিয়রের থেকে দূরে থাকবা, নাহলে লাইফে অনেক সময় নষ্ট হবে তোমার, আই ক্যান গ্যারান্টি ইউ। আর আরেক ধরনের সিনিয়র আছে যারা কোয়ালিটিফুল মানুষ, যাদের অন্যকে ব্যবহার করার সময় নেই। এদের সাথে যত বেশি সম্ভব তুমি কানেক্টেড থাকা ট্রাই করবা। এরা তোমাকে অনেক হেল্প করবে, তোমার ক্যারিয়ার, লং টার্ম ক্যারিয়ার, পার্সোনাল লাইফ গোল, কোয়ালিটি ডেভেলপমেন্ট, বিভিন্ন বিষয়ে হিউজ পরিমাণে হেল্প করবে। সো 2 ধরনের সিনিয়রের ভিতরে ট্রাই করো, যারা অনেক কোয়ালিটিফুল সিনিয়র, যারা নিজেদের পার্সোনাল কোয়ালিটি ডেভেলপমেন্টে অনেক ব্যস্ত, এই টাইপ সিনিয়রের কাছে সাপোর্ট চাইতে তারা অনেক বেশি তোমাকে সাপোর্ট দেবে। সেকেন্ড হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ এবং কালচার কেমন? 3 নম্বর কোশ্চেন, ক্যাম্পাসের পরিবেশ এবং কালচার। ক্যাম্পাস অনেক ছোট, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি যাও, যারা ভালো ভালো ইউনিভার্সিটি, যাদের ক্যাম্পাস অনেক সুন্দর গোছানো, সেখান থেকে ঘুরে এসে তুমি বুটেক্সের ক্যাম্পাসে আসবা। বুটেক্সের ক্যাম্পাসে এসে তুমি হতাশ হবা, কারণ বুটেক্সের ক্যাম্পাস হচ্ছে আমার কলেজের ক্যাম্পাসের চেয়েও ছোট। তো ক্যাম্পাসে ধরো আমার বন্ধু যোগ করতো, আমার এক বন্ধু এখন অস্ট্রেলিয়াতে থাকে, মানে ও ফার্স্ট ইয়ারে আমাদের সাথে ছিল, পরে বুটেক্সে পড়া অবস্থায় অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পেয়ে চলে গেছে। তো বলতো যে বুটেক্সের ক্যাম্পাসে যদি আমি হচ্ছে একটা সিগারেট ধরায়, সিগারেটটা খাইতে খাইতে ক্যাম্পাসে এ মাথা থেকে ও মাথা যাই, তো ক্যাম্পাস শেষ হয়ে যাবে, বাট আমার সিগারেট শেষ হবে না। ইটস ট্রু, একটা সিগারেট ধরায় তুমি যদি এ মাথা থেকে ও মাথা খাও, ক্যাম্পাস শেষ হয়ে যাবে দেখা, বাট তোমার সিগারেট শেষ হবে না, এত ছোট ক্যাম্পাস। সো তুমি যদি ক্যাম্পাস ফ্যাসিনেশনে থাকো, যেটা অবভিয়াসলি প্রথম 6 মাস থাকে, এরপরে আর থাকে না, ক্যাম্পাস ফ্যাসিনেশনে থাকলে ক্যাম্পাসের পরিবেশ অনেক ছোট। বাট পরিবেশ ছোট হওয়ার কারণে এখানে সুবিধা যেটা, সব স্টুডেন্টগুলো একসাথে থাকে, ফলে সিনিয়র জুনিয়র বন্ডিংটা অনেক ভালো হয়, একই জায়গায় সবাই দেখা সাক্ষাৎ হয়, ফলে আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেক স্ট্রং। বুঝতে পারছো? সবার সাথে সবার যদি দেখা সাক্ষাৎ হয়, ক্যাম্পাসে গেলে দেখা সাক্ষাৎ হয়। সাপোজ ধরো আমি যদি আজকে ক্যাম্পাসে যাই আমার কোনো কাজে, তাহলে যারা যারা বুটেক্সে পড়াশোনা করে 90% মানুষের সাথে আমার দেখা হয়ে যাবে, কারণ জায়গা খুব ছোট, ওখান থেকে ওঠানামা করলে সবার সামনে পড়ে যাওয়া যায়। তো ক্যাম্পাসের পরিবেশ হচ্ছে এরকম। কালচার কেমন? ক্যাম্পাসের পরিবেশে কালচার খুবই সুন্দর, বিশেষ করে তোমার কমিউনিটিগুলো কিভাবে গড়ে ওঠে। ক্লাব কমিউনিটি গড়ে, 10 থেকে 12টা ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাবের আলাদা কমিউনিটি হয়। আর সেকেন্ড হচ্ছে ডিপার্টমেন্টাল কমিউনিটি তৈরি হয়। তো তুমি যেই ডিপার্টমেন্টে পড়বা, সেই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই ভাইয়াদের সাথে তোমার একটা কমিউনিটি তৈরি হবে। অ্যান্ড দেন তুমি যেই ক্লাবগুলোতে জয়েন করবো, ওই ক্লাবের মাধ্যমে তোমার একটা কমিউনিটি তৈরি হবে। তো এই জায়গার কালচারগুলো খুব গোছানো এবং সুন্দর, তুমি এদের সাথে থাকলে জোস একটা পরিবেশে থাকতে পারবা। রাজনীতি আছে কিনা? রাজনীতি আগে ছিল, এখন নাই। কারিকুলাম কতটা কঠিন? বুটেক্সের কারিকুলাম অনেক কঠিন এরকম বলবো না, বাট আমার কাছে কঠিন লাগছে। আমি 1-1, 1-2 ফার্স্ট ইয়ার বেশ এনজয় করছি, বেসিক পড়াশোনা ছিল। 2-1 থেকে টেক্সটাইলের পড়াশোনা যখন আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমি অনেক বেশি এনজয় করতেছি না। আচ্ছা, আজান দিচ্ছে, সো আজানের জন্য একটা পজ নিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা আবার করি। সো যেখানে বলছিলাম যে কারিকুলাম কতটা কঠিন, তো কারিকুলাম মোটামুটি ইজি আছে, বাট তুমি যদি এনজয় না করো
তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে, যেমন আমি এনজয় করি নাই, আমার টেক্সটাইলে পড়াশোনা খুব বেশি ভালো লাগে না, এই জন্য আমার কাছে অনেক কঠিন লাগছে। সেকেন্ড ইয়ারে 2-1 2-2-তে আমি অনেক চেষ্টা করে ভালো রেজাল্ট করার ট্রাই করছি, বাট তারপরেও কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছিল না, মানে নিজের মনের বিরুদ্ধে এত পড়াশোনা, ওই পড়াশোনাগুলো ভালো লাগতেছিল না। পরে আমি 3-1 3-2 থেকে মোটামুটি ছেড়ে দিয়েছি, যে না মোটামুটি ব্যালেন্স রেজাল্ট করলেই হচ্ছে, এত বেশি ডেপথে যাব না এবং এত বেশি শেখারও চেষ্টা করব না। সো কারিকুলাম যদি তোমার মজা লেগে যায় তাহলে খুবই ইজি, অ্যান্ড ম্যাক্সিমাম জিনিসপত্রই অনেক বহু পুরানো জিনিসপত্র তুমি শিখবা, রিপিটেটিভ, সব অলরেডি গোছানো আছে। তোমার কাজ হচ্ছে জাস্ট পড়াশোনা করে জিনিসটা আয়ত্তে আনা এবং সেইটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পারফর্ম করা। অনেক বেশি ক্রিয়েটিভিটির জায়গা একটু কম, বাট আছে, একদম নেই তা না। পরে দেখো 6 নম্বর কোশ্চেন বলছে টিউশন এবং আর্নিংয়ের ব্যবস্থা কেমন। তুমি বুটেক্সে পড়াশোনা করছো এবং তুমি ঢাকায় এসে থাকছো, মানে তোমার আর্নিংয়ের অভাব হবে না। তুমি যে কোনো কোচিংয়ে ক্লাস নিতে পারবা, উদ্ভাসে ক্লাস নিতে পারবা, খাতা দেখতে পারবা, টিউশন পাবা। 5 থেকে 8,000 রেঞ্জে, 5 থেকে 8,000, দেখো 5 থেকে 8,000 রেঞ্জে টিউশন মোটামুটি খুবই অ্যাভেলেবল। তুমি একটু মিডিয়াতে ট্রাই করলে, লিঙ্ক লবিং একটু ইউজ করলে 5 থেকে 8,000 রেঞ্জের টিউশন পেয়ে যাচ্ছ। তোমার মান্থলি দেখা যাচ্ছে 7-8,000 টাকা যদি খরচ হয়, 2টা বা 3টা টিউশন করলে তুমি তোমার হচ্ছে যে টোটাল পড়াশোনা অন্যান্য কাজ ব্যালেন্স করে 2-3টা টিউশন ইজিলি করতে পারবা, এবং সেই 2টা টিউশনের টাকা পয়সা দিয়ে তুমি আরো সেভ করতে পারবা। আর যদি তুমি তোমার ক্যালিবার বাড়ায় ফেলতে পারো, তুমি আরো তোমার নামের সাথে অন্যান্য কোয়ালিটিস অ্যাড করতে পারো, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে এটা 8,000 থেকে 10,000, 12,000, 14,000, 18,000 পর্যন্ত তুমি যাইতে পারো। আমি নিজে 20,000 টাকা একটা টিউশন করাইছি, একটা টিউশন থেকে আমি 20,000 টাকা নিয়েছি, আমি করাইছি। সো পসিবল, তুমি যদি ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারো তাহলে পসিবল। ঢাকা শহরে এসে তুমি যদি হলে থাকো, লিঙ্ক লবিং করতে পারো, অ্যান্ড হচ্ছে তুমি মেইন মানে ওই চেইনগুলো তুমি ধরতে পারো, তাহলে তোমার টিউশন বা আর্নিংয়ের ব্যবস্থার অভাব হবে না, কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবা। জব মার্কেট কেমন, স্যালারি কেমন, এগুলো নিয়ে অলরেডি কথা বলছি। জব পেতে কত সময় লাগে, তুমি পাশ করার পরপরই জবে ঢুকতে পারবা। ম্যাক্সিমাম সিনিয়র ভাই যারা আমাদের সিনিয়র ছিলেন, তারা জবে ঢুকে গেছেন। আমাদের ভিতরে যারা অলরেডি টেক্সটাইলে চাকরি বাকরি করবে বলে ঠিক করছে, তারা যেখানে যেখানে ইন্টার্ন করতেছে সেখানেই হয়তো চাকরিতে ঢুকবে অনেকে। সেই লিঙ্ক লবিংও হয়ে গেছে, সেই জায়গাগুলোতে তাদের হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং বা 1-to-1 বন্ডিংও হয়ে গেছে। সো ওই জায়গাগুলোতে যাদের আগ্রহ আছে তারা খুব দ্রুত ঢুকে যায়। যেমন আমি ধরো যেখানে হচ্ছে যে ইন্টার্ন করতেছি বা শেষ করলাম, ওনার ওখানে যে মানে আমার যে অ্যাটিটিউড, কথাবার্তা, আমি যেভাবে সব কিছু প্রেজেন্ট করি, যেভাবে শিখি, তাদের আমাকে দেখে অনেক ভালো লাগছে। সো আমি যদি বলি যে আমি আপনাদের এখানে জব করতে চাই, তারা কিন্তু সাথে সাথে আমাকে রিক্রুট করবে আমার পছন্দের ইয়াতে, বিকজ তারা পোটেনশিয়াল খুঁজে। তারা পোটেনশিয়াল দেখলে তাকে পিক করে নিয়ে তাকে তৈরি করে তাদের কোম্পানিতে কাজে লাগায়। সো তুমি যদি এরকম ক্যালিবার ডেভেলপ করতে পারো, তুমি যে কোনো জায়গাতে ঢুকতে পারবা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো এই তোমাদের যে কমন কোশ্চেনগুলো ছিল, এই কমন কোশ্চেনগুলোর উত্তর দিয়ে ফেললাম ইনশাল্লাহ। সো আশা করছি টোটাল এই বিষয়গুলো তোমার জন্য হেল্পফুল ছিল। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিতে একটু শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।